কাজ ছিল, এভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। এত বড় প্রজেক্টের কাজ কোন ভদ্রলোকে যে আপনাকে দিয়েছে আমি তা ভেবে পাচ্ছি না। আর ভুলে তো যাবেনই, সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টি ফুষ্টি করলেই তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় রোহান এসে বলল, মা, এই আঙ্কেল আমার খুব আদর করে, তোমাকে এনার কথাই বলেছিলাম। রুবি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো, আমার দিকে তাকিয়ে কথাটা বলল, তোমাকে না বারণ করেছে অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই? রুবি, খুব বলতে ইচ্ছা করছে। রুবি, কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব রুবি কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মনটা খারাপ দেখে রিমি জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আরিফ? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আরিফ। কি? রুবি ম্যাডাম কিছুদিন থেকেই তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়ার? আরো অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে রুবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। বলো না আরিফ। আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলেছিলাম না? রুবি সেই আমার স্ত্রী। কথাটা বলতেই রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সব কিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে রিমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর রিমি ফুপু নাস্তা দিল, খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভিতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম। গিয়ে দেখি রিমি আর রুবি বসে বসে কাজ করছে। এই জানো কি করছো ওখানে? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে। বিড়বিড় করে বলল, আচ্ছা জানো আমি এখন যাই। মা, একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পতা, আমার থাতে অনেক লাগ করে। তাই বুঝি বাবা। ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় রুবি আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে? বাবু আসলে কেন? দাঁড়াও রুবি। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার আর আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। আপনি কে হন যে আপনাকে বলবো? এই কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। রুবির চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো রুবি, না হয় আমার চেয়ে কেউ খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? আর কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ন্যূনতম যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীর চরিত্রহীন বলে গালি দিয়ে বাসা থেকে বের করে দেয়, তার কপালে আর যাই হোক স্বামী জুটবে না। শুনলাম তোমার নাকি বিয়ে হয়নি, তাহলে এই ছেলেটা আসলো কোথা থেকে? না জানি কার সাথে কি করে বেড়াইছে। ছি! এ কথা বলার সাথে সাথে রুবি আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আরিফ, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পিছন থেকে হাত দুটো মুচড়ে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। আগে বলো, আমার কথাটা সত্য নাকি মিথ্যা? রুবি চুপ করে আছে, তাহলে আমি ধরে নিব সব সত্য। তোমার যা ইচ্ছে মনে করতে পারো,
প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু। আগে বলো এই সন্তান কার? কি হলো বলো না কেন? আরে বলছো না কেন? কি হলো বলো। জোরে একটা ধমক দিয়ে বললাম। রুবি শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক করতে পারতে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। রুবি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছো মেরে তার ছেলেকে নিয়ে যাব। রুবি ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, রুবি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। রুবির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি এই কথা বলে ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। রুবি মনে মনে কথাগুলো বলতেছে। বলবো না আরিফ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র সম্বল। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা তুমি কি ভাবতো? ওই আঙ্কেলটা তোমাকে কেন বলেছে? বলো না মা, বলো না। এতটুকু বাচ্চাকে কি বলবে রুবি? নিজের করা ভুলগুলো। আর এই অবুঝ বাচ্চা কি বা বুঝবে? কিছু না বাবা, এমনি। এমনি তো কেউ মারে না মা। স্কুলে স্যারেরা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মেলেছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে হিসেব করে বলছে কথাটা। রুবি কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। এইভাবে কেটে যায় 1টি মাস। এই 1 মাসে আমি রুবিকে যথেষ্ট কষ্ট দিয়েছি। এমন কোনো দিন নেই যে রুবিকে আমি কাঁদাইনি। রিমির সাথে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর অভিনয় করে গেছি। রুবি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি রুবির কষ্টে কষ্ট পেয়ে। প্রজেক্টের কাজও শেষের কয়েকদিন পর অফিসে গেলাম, যে দেখি রুবি আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস থেকে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি রুবি কেন অফিসে আসেনি। না, যার আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অফিসের কাজ করে সন্ধ্যার দিকে চলে গেলাম খালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই রোহান মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় রুবি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছোবে না। এটা আমারই ছেলে রুবি। না না মানে এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যাই ইচ্ছে করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে রোহানকে জড়িয়ে ধরল রুবি। আমি হ্যাঁচকে একটা টান দিয়ে রোহানকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাইতেছি, এমন সময় রুবির চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ। আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথায় কান্না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। রুবি আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে রোহানকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় আসতেই রিমি জানতে চাইলো, সব বলে দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমাই না। আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতর চিনচিন করে উঠল। রুবি যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে রোহানকে নিয়ে রুবির বাসায় রওনা হলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি রুবি মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে। হাত দিয়ে রক্ত পড়ছে, সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি। রুবিকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 5 বছর পর রুবির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভিতর। কিন্তু রুবির এখনো জ্বর কমেনি। রাতে রুবির মাথার কাছে বসে আছি, এমন সময় জ্বরের ঘরে রুবি বলে উঠল, আরিফ আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যা তা বকছো। এ কথা বলে উঠে যাব,
এমন সময় রুবি আমার হাত ধরে এক ঝটকায় রুবির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। রুবি আমার কলার চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি, আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আরিফ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যাই। আমি জানি তুমি রিমিকে বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, এতদিন তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, সেদিন থেকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। 5 বছর প্রতিদিন আমি তোমার পথ চেয়ে বসে থাকতাম তুমি আসবে বলে, কিন্তু দেখো তুমি আসতে 5টি বছর লেগে গেল। আর যখন এলে তখন রিমিকে নিয়ে এলে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করেছো, রিমি তোমার বউ। জানো, ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটাই টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে রুবি আগের মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে। রুবির থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুবিকে না ডেকে ফ্রেশ হয়ে অফিস চলে গেলাম। আসলে খালা খালো কেউ নেই বাড়িতে, তারা নাকি গ্রামের বাড়িতে গেছে। সন্ধ্যায় রুবির বাসায় আসলাম। রুবির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দে ছেলেকে আদর করে চলে আসবো, এমন সময় রুবির ডাক। আরিফ, বলো রুবি। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটাই শেষ ইচ্ছা। মনের ভিতর উলট পালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। মাথা চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনের কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে রুবি আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত রুবি নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে, আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুবি নেই, কিন্তু রুবি নেই। আমার ছেলেটা পাশের রুমে দেখলাম। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে রুবিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। রুবিকে খুঁজতে খুঁজতে টেবিলের দিকে চোখ পড়ল। দেখলাম একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরিফ, তুমি যখন এই চিঠিটা পাবে, হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। তোমার উপর আমি যে দুর্ব্যবহার করেছি তা হয়তো ক্ষমার অযোগ্য। আমি রাতে তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছিলাম, তা তুমি দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর আসবো না। কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, ওকে তুমি নিজের মতো করে বড় করো, আর রিমিকে বিয়ে করে নিও। ভালো থেকো। চিঠিটা পড়ে আমার দু চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ কলিজা টেনে বের করে নিচ্ছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখি খালা খালু চলে এসেছে। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি শুধু বললাম, রোহানকে দেখে রেখো বলে বেরিয়ে গেলাম রাস্তায়। গোটা রাস্তা পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। প্রায় অনেক জায়গায় খোঁজা শেষ, এবার আশা ছেড়েই দিয়েছি। হাঁপিয়ে রাস্তায় বসে পড়লাম। কিছু সময় নিচে বসে থাকার পর সামনে চোখে পড়লো বাস স্টেশনের বেঞ্চের মেয়েটির দিকে। কি রুবির মতো আমি ভুল দেখছি না তো? চোখ ডলে দেখলাম না, সত্যি রুবি বসে আছে, নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বাস এত সকালে ছাড়ে নাই, তাই মনে হয় বাসের অপেক্ষায় বসে আছে। আমি আর দেরি না করে দৌড়ে চলে গেলাম রুবির কাছে। গিয়ে বললাম, রুবি। আমার দিকে চেয়ে আবার মাথা নিচু করে আছে। রুবি, তুমি এইভাবে চলে আসলে কেন? কি হলো? কথা কানে যাচ্ছে না? বলো। মাথাটা খারাপ হয়ে গেল। বেঞ্চের থেকে টেনে দাঁড় করিয়ে দিলাম এক থাপ্পড়। গালে হাত, আমার দিকে চলো চলো চোখে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। আমার আর তার কান্না সহ্য হলো না। টান দিয়ে বুকের সাথে মিশিয়ে নিলাম।
কি ভেবেছো নিজেকে? যখন তখন আমাকে কষ্ট না দিয়ে তোমার ভালো লাগে না, তাই না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর কি বললে, আমি রিমিকে বিয়ে করে নিব, তাই না? যদি রিমিকে বিয়ে করতাম তাহলে 5 বছর আগেই করতাম। আমার হৃদয় শুধু তুমি আছো, যে জায়গা আমি কাউকে দিতে পারবো না। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু রুবি, একবারের জন্যই কি আমাকে বিশ্বাস করতে পারোনি সেদিন? নাকি তোমার ব্যর্থতা? রুবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমাকে ক্ষমা করে দাও আরিফ, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আরিফ তোমার উপর কোনো রাগ করে নেই, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। কথা দাও এইভাবেই ভালোবেসে যাবে তো সারা জীবন? এইভাবেই ভালোবেসে যাব। তারপর দুজনে বাসায় চলে আসলাম। এরপর খালা খালুর সাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিলাম। আজ খালা খালু অনেক খুশি আমাদের মিল হওয়া দেখে। খাবার শেষে রুমে আসলাম, অপেক্ষা করছি রুবি আসার জন্য। কিছু সময় পর রুবি রুমে আসতে তাকে জড়িয়ে ধরলাম। কি করছো, কি ছাড়ো বলছি। আজ তো আর ছাড়ছি না। কাল তুমি স্ত্রীর অধিকার বুঝিয়ে দিয়েছো, আজ আমি স্বামীর অধিকার বুঝিয়ে নিব। রুবিকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দিলাম, তারপর জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। এমন সময় দরজা খোলা থাকায় আমার ছেলে ঘরে চলে আসলো। তোমরা কি করতো? ছেলের মুখে এমন কথা শুনে আমি কি করব, কি বলবো? রুবি তো আমার মুখে মুখ লুকিয়ে আছে। আসলে তোমার আম্মুর খারাপ লাগছিল তো, তাই।